সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো মাংসপেশির ব্যথা কী, কারণ ও করণীয় এই বিষয়ে। মাংসপেশির ব্যথার কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, আমরা প্রথমেই জানতে চাই মাংসপেশির ব্যথা সম্পর্কে আসলে চিকিৎসা বিজ্ঞান কি বলে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাংসপেশির ব্যথা বলতে কি বোঝায়? ধন্যবাদ। আসলে আমরা ব্যথা তো একটা অনুভূতি, যেটা আমরা বলি সেন্সেশন, যেটা আমরা যেমন অনেক ধরনের সেন্সেশন আছে, তার মধ্যে ব্যথা অন্যতম। তো এই সেন্সেশনটা যখন আমরা মাংসপেশিতে অনুভব করি তখন এটাকে আমরা মাংসপেশির ব্যথা বলি। যেমন জয়েন্টের ব্যথা আছে, আমাদের ছোটো ছোটো জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, আমাদের বড় জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, আমাদের অনেক সময় আমরা বলি লিগামেন্ট ইনজুরি হচ্ছে। কিন্তু মাংসপেশির ব্যথাটা একটু ডিফারেন্ট। যেমন আমাদের হাঁটুর নিচের যে মাংসপেশি, যেটাকে আমরা কাফ মাসেল বলে থাকি, এটাতে আমাদের ব্যথা হয়। আমাদের থায়ের পিছনে যে মাংসপেশি আমরা হ্যামস্ট্রিং বলি, সেটাতে অনেক সময় ব্যথা হয়। আমাদের দেখা যাচ্ছে যে এই ডেলটয়েড মাসেল, যেটা আমরা বলি যে আর্মের নিচের অংশে, সেখানে ব্যথা হচ্ছে। অনেক সময় পিঠের মাংসপেশিতে ব্যথা হচ্ছে। এই মাংসপেশির ব্যথা বলতে আমরা বোঝাই যে হাড়ের উপরে যে যে জিনিসগুলো, যেখানে আমরা অনেকগুলো উপাদান আসলে আমাদের শরীরে রয়েছে, যেমন তার মধ্যে মাংসপেশি একটা বিরাট অংশ জুড়ে রয়েছে, এবং মাংসপেশির ভিতর দিয়ে নার্ভ যায়, আমাদের রক্তনালীগুলো যায়। তো এই মাংসপেশির ব্যথাটা সাধারণত আমরা ওইভাবে আলাদাভাবে চিন্তা করি না। আমরা হয়তো বলছি আমার হাতে ব্যথা হচ্ছে, আমার পায়ে ব্যথা হচ্ছে, আমার কোমর ব্যথা হচ্ছে, কিন্তু সেই ব্যথার কারণগুলা নির্ণয় করতে গেলে তখন দেখা যায় যে এটা কি নিউরোলজিক্যাল কারণে হচ্ছে, নাকি মাংসপেশির কারণে হচ্ছে, নাকি আর্টারি বা ভেইনের কারণে হচ্ছে। তখন আমরা এটাকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করি। স্যার, দেখা যায় বেশ কিছু কারণ থাকে, কিন্তু দৈনন্দিন জীবনে আসলে মাংসপেশি ব্যথা হওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলো কি কি? আসলে আমরা কাজের ধরন অনুযায়ী আমাদের এই ব্যথাগুলো ভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখবেন যে আমরা হঠাৎ করে কোনো কিছু ভারী একটু উঠাতে গেলাম, আমাদের মাসেল পুল হলো, মানে মাংসপেশিটা হঠাৎ করে শক্ত হয়ে গেল, এক ধরনের সমস্যা হয়। অনেক সময় ওয়ার্ম আপ ছাড়া আমরা খেলাধুলা করতে যাই, তখন দেখা যায় যে মাসেল পুল হচ্ছে, মাংসপেশি টেনে ধরছে। অনেক সময় দেখবেন আপনার নিজের হয় কিনা জানি না, বা আপনার আত্মীয় স্বজন বা একটু সিনিয়র সিটিজেন, বয়স্ক বাবা মা, দেখবেন রাতে ঘুমের মধ্যে বলছে যে মাংসপেশিটা, পায়ের মাংসপেশি টেনে ধরে, আমি আর মনে হয় যে আমার জীবনটা বের হয়ে যাবে, আমি পাটা সোজা করতে পারি না। কিছুক্ষণ পরে আস্তে আস্তে করে একটু মাসাজ করলে আবার পাটা ছেড়ে দেয়। এরকম উপসর্গ রোগীরা আমাদের কাছে নিয়ে আসে। অনেকে দেখা যায় যে খেলাধুলা করতে, যে আপনি নিজেও দেখে থাকবেন ফুটবল বা ক্রিকেটে খেলতে খেলতে হঠাৎ করে প্লেয়ার হয়তো শুয়ে পড়লো মাঠে, একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হাতে একটা ব্রিফকেস নিয়ে দৌড়ে চলে যায়, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে, দেখবেন একটা স্প্রে করলো, সে আবার খেলা শুরু করলো। তো এরকম অ্যাকিউট কিছু কন্ডিশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এছাড়া মাংসপেশির বেশ কিছু রোগ রয়েছে, আমরা বলি মাসকুলার ডিস্ট্রফি, মাইস্থেনিয়া গ্রাভিস, এরকম কিছু মাংসপেশির রোগও রয়েছে, যেগুলোতে মাংসপেশি আস্তে আস্তে শক্তি কমে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে যায়। এই ধরনের সমস্যা নিয়েও আমাদের কাছে রোগীরা আসে। স্যার, আমরা দেখতে পাই অনেক সময় যারা কাজ করেন বিভিন্ন জায়গায়, তারা দীর্ঘ সময় বসে কাজ করেন, আবার কেউ হয়তো ভুল ভঙ্গিতে কাজ করেন। রাইট। সে সময় আসলে কিভাবে মাংসপেশির উপর চাপ বাড়ে এবং ব্যথার কারণ কিভাবে হয়? খুবই গুরুত্বপূর্ণ আপনি এই কোশ্চেনটা। যেমন আমরা এখন বর্তমান সময়ে যে জীবনযাত্রা প্রণালী, দেখা যায় যে অনেকে আমরা ডেস্ক জব করি, 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে কাজ করি। তো এর ফলে কি হয়, আমাদের বিশেষ করে কোমরের যে মাংসপেশিগুলো উইক হয়ে যায়। যে আমার নর্মালি যদি আমরা অ্যাক্টিভ থাকি, কাজে কর্মে থাকি, তো আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে, বোনসগুলা যেমন সতেজ থাকে, মাংসপেশিগুলাও শক্তিশালী থাকে। একই পোস্টারে বসে থাকতে থাকতে নর্মালি যে আমাদের মেরুদণ্ডের যে গঠন থাকে, গঠন একটা কার্ভ থাকে, আপনি যে দেখে থাকবেন যে মেরুদণ্ডের এই অংশে একটা সি শেপের কার্ভ আছে, এই কার্ভাচারটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যায়। তো এখন যখন একটা শেপ চেঞ্জ হয়ে যায়, মাংসপেশিগুলো তো একটা পজিশনে থেকে আমাকে হোল্ড করে রাখে। শেপ চেঞ্জ হওয়ার কারণে মাংসপেশিগুলো তখন ওই শেপটাকে আর হোল্ড করে রাখতে পারে না, তখন একটা শক্ত অবস্থান নেয়, যে ওর তো ধরে রাখতে পারছে না। যেমন ধরে নেন আমার হাতে 20 কেজি আমি ধরে রাখতে পারবো, আমাকে 40 কেজি দেওয়া হলো, তাহলে আমি তো বেশিক্ষণ এটাকে হোল্ড করতে পারবো না। তখন আমার সমস্ত শক্তি দিয়ে আমি হোল্ড করার চেষ্টা করি, তখনই স্পাজম তৈরি হয়। তো ঠিক এইভাবে মাংসপেশির উইকনেস থেকে মাসেল স্পাজম, এবং আস্তে আস্তে পেইনটা শুরু হয়। অনেকে যেমন বলে যে
অনেকক্ষণ বসে কাজ করছিলাম স্যার, আসার পর দেখি আর উঠে দাঁড়াতে পারছি না, মনে হচ্ছে আমাকে টেনে ধরছে। অনেক সময় বলে যে সকালে ঘুম থেকে ওঠার সময় আমি আর উঠতে পারছি না, আমার ঘাড়টা বাঁকা হয়ে গেছে। এই মাসেল স্পাজম থেকেই মূলত এই সমস্যাগুলো শুরু হয়। তো যেটা আমরা দেখতে পাই যে হঠাৎ করে যখন সমস্যাটা তৈরি হয় আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, আমরা মনে করলাম আমার শোয়ার কারণে হলো, আমার বালিশটা হয়তো সঠিক ছিল না। এইটা যখন দেখা যায় ইগনোর করতে করতে একটা সময় যে খুব সিভিয়ার আকার ধারণ করে, তখন আমাদের মেরুদণ্ডের মাঝে দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটা এই উইকনেসের কারণে অনেক সময় ডিস্কটা সরে যেয়ে নার্ভের উপর কম্প্রেস করে। ঘাড়ে যদি হয়ে থাকে তখন পেনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, কোমরে হলে পায়ের দিকে চলে যায় এবং বেশ সিভিয়ার আকার ধারণ করে রোগীর। স্যার অনেক সময় দেখা যায় যে কেউ কেউ হঠাৎ ভারী কাজ করছে, আবার কেউ ব্যায়াম করছে। হঠাৎ ভারী কাজ আবার ব্যায়াম দুটো যখন কেউ করে তখন মাংসপেশির ব্যথা বেড়ে যায়, এটা কেন হয়? হ্যাঁ, এটা খুব প্রাসঙ্গিক কোশ্চেন। কারণ দেখেন আসলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে বিশেষ করে এক্সারসাইজ বা আমরা বলি খেলাধুলা বা এইসব প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম আপ করে নিতে বলি, যে আপনি একটা ভারী জিনিস উঠাবেন বা জিমে যে একটা একটা ইয়ে করবেন, সেক্ষেত্রে প্রথমে মাসেলগুলোকে একটু তৈরি করে নেওয়া। যেমন নর্মালি আমরা একটা শুয়ে আছি বা বসে আছি, আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, সো ব্লাডের যে নর্মাল সার্কুলেশনটা সেটা ওই সময় একটু কম থাকে বা স্বাভাবিক থাকে। যখন আপনি একটা ভারী কাজ করতে যাবেন আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটা বাড়ান প্রয়োজন। সেক্ষেত্রে আমরা যদি কিছু সিম্পল একটু স্ট্রেচিং করি, একটু জগিং করি, তখন এই ব্লাড সার্কুলেশনগুলো বাড়ে এবং মাসেলগুলো রেডি হয় যে আমি কোনো কিছু করতে যাচ্ছি। তখন যদি আপনি পুল করেন তাহলে মাসেল পুল হবে না। কিন্তু হঠাৎ করে আমি এই যেমন শীতের সময় আমরা চিন্তা করেন সব কিছুই কিন্তু একটু জমাট বেঁধে থাকে, তো আমরা সেই মুহূর্তে যদি হঠাৎ করে ভারী কিছু একটা উঠাতে যাই তাহলে মাসেল পুল করে মাংসপেশি ব্যথা হয়। এছাড়া দেখা যায় যে মাংসপেশির যে নর্মাল নেচার, সেই নেচার অনুযায়ী আমরা একটু স্ট্রেচিং যদি করি, মনে করেন একটু স্ট্রেস করি, তাহলে কিন্তু একটু ইলংগেট হয়, একটু বাড়ে। কিন্তু নর্মালি যদি সেটা না করা হয় তাহলে নর্মাল যে ইলাস্টিসিটিটা সেটা কিন্তু নর্মাল অবস্থায় থাকে। তো এই জন্য একটু স্ট্রেচিং করে নিলে তখন তার ক্ষমতাটা বেড়ে যায়, একটু যদি টান লাগে সেটা কোনো ইনজুরি তৈরি করে না। তো এই ক্ষেত্রে আসলে এই স্পোর্টসের ক্ষেত্রে বা আমরা যখন কোনো ট্রেনিংয়ের কথা বলি তখন এই জিনিসগুলো আমরা একটু ট্রেন আপ করার চেষ্টা করি। সাধারণ মানুষ তো আসলে আমরা অত কিছু চিন্তা করি না, যার ফলে আমরা সহজেই দেখা যায় যে একটা ইনজুরিতে পড়ে যায়। স্যার আমরা লক্ষ্য করি যারা বৃদ্ধ তাদের মাংসপেশির ব্যথাটা আসলে বেশি হয়। আমি জানতে চাচ্ছি বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশির ব্যথা বাড়ে কেন? ধন্যবাদ। আসলে এখানে কয়েকটা জিনিস আছে। আমরা যেমন বলি যে বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, তেমন হাড়ের ক্ষয় হতে থাকে, ঠিক মাংসপেশিরও কিন্তু ক্ষয় হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্কোপেনিয়া বলি। এবং আমাদের যে মাংসপেশির যে কন্ট্রাকশন, আমরা যে হাতটা মোট করছি আবার ছেড়ে দিচ্ছি, এই যে মাংসপেশিটা কন্ট্রাকশন হচ্ছে আবার রিল্যাক্সেশন হচ্ছে, এখানে কিছু জিনিস আমাদের প্রয়োজন। যেমন আমরা বলি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই যে উপাদানগুলো আমাদের মাংসপেশির টোনটাকে ঠিক রাখে। এছাড়া আমরা বলি ইলেকট্রোলাইটস, যেগুলো মনে করেন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো যদি যথেষ্ট পরিমাণ আমার শরীরে না থাকে, ডিহাইড্রেশন হই, তখনও কিন্তু আমাদের মাংসপেশি কন্ট্রাক্টটা সঠিকভাবে করে না। তো একটা সার্টেন এজের পরে আমাদের এই যে দুইটা জিনিসের কথা বললাম, এইগুলো অনেকের মিনারেলসের ঘাটতি থাকে, বয়সের সাথে সাথে যেমন অন্যান্য উপাদানগুলো শরীরে কমে যায়। এর পাশাপাশি অনেক সময় ডিহাইড্রেট হয়, দেখা যায় যে সিনিয়র সিটিজেনরা নিজে মুভ করতে পারে না, অনেক সময় কারো সাহায্য লাগে, এই কারণে ওনারা দেখা যায় পানি বা লিকুইড খাবার কম খেতে চায়, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তো দেখা যায় তাদের মাংসপেশিগুলো ডিহাইড্রেটেড থাকে, তাদের হাইড্রেট হওয়ার জন্য যে নর্মালি লিকুইড থাকা দরকার সেটা থাকে না। এটার ক্ষেত্রে অনেক সময় ক্যালসিয়াম, ভিটামিন ডি বা অন্যান্য মিনারেলসেরও ঘাটতি থাকে, সব মিলে তাদের মাসেল পুল বা মাসেল পেইনটা বেড়ে যায়। স্যার আমরা মাংসপেশির ব্যথার কারণে চিকিৎসা সম্পর্কে আরও জানবো, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। জি নিশ্চয়। সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন মাংসপেশির ব্যথার কারণ ও করণীয় বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার আপনাকে আবার স্বাগত।
আপনাকে ধন্যবাদ। স্যার, এখন তো শীতকাল বা আবহাওয়ার সাথে মাংসপেশি ব্যথার কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে শীতে যেটা হয়, আমরা নর্মালি যে আমাদের নর্মাল যে অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু আমরা অনেক সময় কম করি। শীতে বাইরে যেতে চাই না, ব্লাড সার্কুলেশন কম হয় এবং ব্লাড সার্কুলেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা বলি প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, এটা আমাদের কিন্তু শরীরের যেমন ব্লাড সার্কুলেশন বাড়ে, মাংসপেশির যে নিউট্রিশন দরকার, মানে আমরা একটা খাদ্য গ্রহণ করছি, খাদ্যটা একটা অংশ কিন্তু আমাদের নিউট্রিশন হিসেবে আমাদের মাংসপেশিতে পৌঁছাচ্ছে, আরেকটা এক্সক্রিয়েট করছি আমরা ইউরিন এবং স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এবং এখানে একটা সুন্দর প্রক্রিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে তৈরি করেছেন। দেখেন, আমরা যে অক্সিজেনটা নিচ্ছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, অক্সিজেনটা আমাদের এই নিউট্রিশনের সাথে পৌঁছে আমাদের মাংসপেশিগুলোতে সাপ্লাই দিচ্ছে, তারপরে কিন্তু মাংসপেশি সতেজ থাকছে, আমরা কাজ করতে পারছি, হাঁটাচলা করতে পারছি। তো এই শীতের সময় এই জিনিসটা একটু হ্যাম্পার হয়, আমরা হাঁটাচলা কম করি, মুভমেন্ট কম করি, যার ফলে ব্লাড সার্কুলেশন কম হয়ে মাংসপেশিগুলো একটু দুর্বল অনুভব করি বা ব্যথা অনুভব করি, জয়েন্টগুলোতে নিউট্রিশন কম পৌঁছে জয়েন্টের ব্যথা বেড়ে যায়, বা আর্থ্রাইটিস রিলেটেড যদি কোনো রোগ থাকে সেগুলো একটু বেড়ে যায়। স্যার, তাহলে কোন কোন ক্ষেত্রে আসলে মাংসপেশির ব্যথাগুলো গুরুতর রোগের ইঙ্গিত দেয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আসলে মাংসপেশি, নার্ভ বা স্নায়ু এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। যেমন কীভাবে এই মাংসপেশির মধ্য দিয়ে আমাদের নার্ভগুলো তার সাপ্লাই দেয়। যেমন আমরা একটা ইলেকট্রিক ওয়্যারের কথা যদি চিন্তা করি, দেখবেন একটা সুইচ বোর্ডে অনেকগুলি সুইচ রয়েছে। একটা সুইচ হচ্ছে একটা লাইটের জন্য, একটা হয়তো ফ্যানের জন্য, আরেকটা হয়তো আরেকটা কাজে ইউজের জন্য। ঠিক তেমনই আমাদের যে নার্ভগুলা, এই নার্ভগুলো মূলত আমাদের মাংসপেশির মধ্য দিয়ে যায়। যেমন ঘাড়ের অংশ থেকে যে নার্ভগুলো, স্পাইনাল নার্ভগুলো আমাদের হাতের দিকে যাচ্ছে একেবারে আঙ্গুল পর্যন্ত, কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে। এই যে একটা পায়ে আপনার একটা চিমটি দিলাম, একটা অনুভূতি আপনি চোখ বন্ধ করে বুঝতে পারলেন। তো এই মাংসপেশির মধ্য দিয়ে যখন নার্ভগুলো যায়, এটা বলার উদ্দেশ্য হলো এই নার্ভে যদি কোথাও কম্প্রেশন থাকে বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে ব্যথাটা ওই নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী সেই মাংসপেশিতে যে ব্যথা হয়। তো দেখা যায় যে এটা আমরা অনেক সময় মনে করছি, যেমন একজন রুগী আমার কাছে আসলো, বলছে স্যার আমার হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা, কিন্তু এই ব্যথার কারণটা যদি আমরা নির্ণয় করতে যাই, অনেক সময় দেখতে পাচ্ছি সেটা কোমরের কারণে তার পেইনটা ওখানে যাচ্ছে। কোমর থেকে যে নার্ভটা পায়ের দিকে যাচ্ছে সেখানে চাপ লেগে আছে, আমার ব্যথা হচ্ছে পায়ের নিচের মাংসপেশিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না, কিছুক্ষণ হাঁটার পরে আমার পাটা অবশ অবশ বা ঝিনঝিন মনে হচ্ছে, মাংসপেশিটা দুর্বল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে পাটা শুকিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নার্ভের জন্য এই মাংসপেশির সমস্যা তৈরি হচ্ছে। আবার কিছু আছে যে মাংসপেশির নিজস্ব রোগ, নার্ভ ভালো আছে কিন্তু মাংসপেশিটার সমস্যা, সেক্ষেত্রে আমরা মাসকুলার ডিস্ট্রফি নামে একটা ডিজিজ আছে, মাসেলগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। আবার দেখা যাচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস নামে একটা মাংসপেশির ডিজিজ আছে, যেটা আস্তে আস্তে মাংসপেশি দুর্বল হয়ে যায়। তো এরকম বিভিন্ন কারণেই আসলে মাংসপেশি ব্যথা হয়। এই যে কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে আমাদের যদি শরীরে কখনো ইলেকট্রোলাইটসের ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রে মাংসপেশিতে ব্যথা হতে পারে। কিছু আর্থ্রাইটিস আছে, যেমন আমরা দেখি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা কিছু আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই ধরনের কিছু বাত রোগে জয়েন্টে যেমন ব্যথা হয়, পাশাপাশি তার সারাউন্ডিং যে মাংসপেশি সেগুলোতেও ব্যথা হতে পারে। তো আসলে এরকম অনেক কারণ রয়েছে, কিন্তু কী কারণে তার ব্যথাটা হচ্ছে সেটা নির্ণয় করাটা জরুরি। অন্যথায় দেখা যায় আমরা একটু ব্যথানাশক ওষুধ খেলাম, সাময়িকভাবে ব্যথাটা কম থাকলো, বন্ধ করলাম, আবার পেইন চলে আসলো। অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রিটমেন্ট না, এটা আমরা একটা সিমটম ভিত্তিক ট্রিটমেন্ট বা উপসর্গ ভিত্তিক ট্রিটমেন্ট বলা হয়। কিন্তু মূল কারণটাকে নির্ণয় করে আমরা যদি সেটাকে সমাধান করতে চাই, তাহলে আপনাকে ডায়াগনোসিস করে সেটাকে কী কারণে পেইনটা হচ্ছে সেটাকে আমরা যদি রিলিভ করতে পারি, তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। স্যার, মাংসপেশির এই ধরনের ব্যথা হলে ঘরে বসে আমাদের প্রাথমিকভাবে করণীয় কি? আমরা আসলে যে কোনো অ্যাকিউট পেইনের কথা বলি, যেমন আপনি হঠাৎ করে ব্যথা পেলেন, একটা ট্রমাটিক পেইন হলো বা আঘাত পেলেন, আমরা সঙ্গে সঙ্গে বলি জায়গাটাকে একটু আইস কম্প্রেশন দেওয়া, মানে একটু বরফ সেঁক দেওয়া, জায়গাটাকে এলিভেট করে রাখা, মানে একটু উঁচু করে রাখা, এবং মুভমেন্ট না করা, ইমোবিলাইজ করে রাখা। তো এই কয়েকটা জিনিসের কারণ হলো আমরা যখন যেখানে আঘাত পাই ওই জায়গায় হঠাৎ করে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, জায়গাটা ফুলে যায়। আইস কম্প্রেশন দিলে সেই রেডনেস, সোয়েলিং বা ফুলে যাওয়াটা কমে যায়, সাথে হিলিং হতে সাহায্য করে। আবার ওই অবস্থায় যদি আমরা মুভমেন্ট বেশি করি, নড়াচড়া করি, তাহলে ওই সফট টিস্যু ইঞ্জুরিটা আরও বেড়ে যায়। এই জন্য আমরা রেস্টে রাখতে বলি, আর একটু এলিভেট করে রাখতে বলি, উঁচু করে রাখতে বলি। কারণ হলো উঁচু করে রাখলে
ব্লাড যেমন আপনার স্বভাবতই লিকুইড পদার্থগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে যেতে থাকে। তো আমাদের যে ভেনাস ড্রেনেজগুলো হয় উঁচু করে রাখলে যে রক্তগুলো এক্সট্রা চলে এসেছিল সেটা আবার তার পূর্বের জায়গায় ফিরে যেতে পারে। তো এই সিম্পল মেথডটা ইউজ করতে পারে। এছাড়া আমরা দুইটা জিনিস বলি যে নিজে নিজে অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খেতে থাকে, তখন লিভার কিডনির ওপর একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা বলবো যে এইটা না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং যদি 3 দিন পর্যন্ত এটা স্থায়ী থাকে পেনটা, তাহলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কী কারণে তার পেনটা হলো, ওখানে কোনো ফ্র্যাকচার হলো কি না, বা সফট টিস্যু ইনজুরিটা খুব সিভিয়ার হলো কিনা, এগুলো জেনে সে অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। স্যার, ব্যথা তো হলে ব্যথা তো কমাতে হবে। ব্যথা কমাতে ব্যায়াম ও ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে ব্যথা কী কারণে হচ্ছে সেই কারণের নির্ণয়টা কিছুক্ষণ আগে বললাম, নির্ণয়টা খুব জরুরি। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যে ওষুধ খাচ্ছেন, মাসেল রিল্যাক্সেন বা ব্যথানাশক ওষুধ, সাময়িকভাবে কিছু ব্যথা কমলেও পুরোপুরি সমস্যাটা সমাধান হচ্ছে না। এই ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ একটা ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। আমরা অনেক পেশেন্ট পাই, যেমন ঘাড়ের যে মাংসপেশি দুই পাশে আছে, এটাকে আমরা মেডিকেল ভাষায় স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল বলি, বা মাংসপেশিটা আমাদের এরকম সোজা করে, মানে আমাদেরকে সোজা থাকতে সাহায্য করে। হঠাৎ করে এই মাসেলগুলো অনেক সময় পুল করে এরকম বাঁকা হয়ে যায়। আমার কাছে গতকালই একটা পেশেন্ট এসছে, সেই ছোট একটা ছেলে, 6.5 বছর বয়স, সে এরকমভাবে বাঁকা হয়ে আছে প্রায় আজকে নাকি 2 বছর, প্রপার ট্রিটমেন্ট হয়নি। মানে তাকে যেটা করা হয়েছে, শুধু মাংসপেশি রিল্যাক্স করার জন্য ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তার যে মাংসপেশিটা ওখানে টেন্ডার হয়ে আছে, শক্ত হয়ে আছে, সেটাকে যদি রিলিজ করতে হয় তাহলে ফিজিওথেরাপির বিকল্প নেই। কিন্তু তাকে হয়তো গ্রামে থাকে, সে ভোলা নামে একটা জেলা আছে আমাদের, সেই চরফ্যাশনের নামে একটা উপজেলা, সেখান থেকে এসছে। তো এই মাংসপেশিটাকে আমরা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুত রিলিজ করে দিতে পারি, যেটা শুধু ওষুধে হবে না। যেমন আমার পেটের ভিতরে যে একটা টিউমার রয়েছে, আমি এই টিউমারটাকে যদি অপসারণ না করি, এই পেট ব্যথা কিন্তু যাবে না। সো সেখানে শুধু ওষুধে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তাকে হয়তো সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে যেতে হবে। ঠিক তেমনই কিছু অসুখ বিসুখ রয়েছে যেখানে শুধু ওষুধে সমস্যার সমাধান হবে না, ওষুধের পাশাপাশি হয়তো তার ফিজিওথেরাপি দরকার, এক্সারসাইজ দরকার। তো ঠিক আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এই ব্যথা, মাংসপেশির ব্যথার ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য কেসেই দেখি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপিটা মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখানে মুদ্রার এপিটোপিটের সাথে তুলনা করা হয়। তো এই জন্য ফিজিওথেরাপি খুবই ভাইটাল রোল প্লে করে এই ধরনের মাংসপেশি ব্যথা কমাতে। স্যার, দেখা যায় যে ব্যথা হলেই ব্যথানাশক গ্রহণ করে অনেকেই। সেক্ষেত্রে মাংসপেশির ব্যথায় আসলে ব্যথানাশক গ্রহণ কতটা নিরাপদ? ধন্যবাদ। আসলে ব্যথানাশক ওষুধ, যেটা কিছুক্ষণ আগে আলোচনার মধ্যে আসছে, যে ব্যথানাশক ওষুধ কিন্তু অবশ্যই প্রয়োজনীয়, বাট দীর্ঘমেয়াদী নয়। আমরা এই জিনিসটাকে হাইলাইটস করতে চাই, কারণ এই ব্যথানাশক ওষুধের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন এটা আস্তে আস্তে আমাদের পেপটিক আলসার বা ডিউডেনাল আলসার তৈরি করে, এর পাশাপাশি আমাদের লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গকেও বিকল করে দিতে পারে দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ। তো এই জন্য অনেক সময় আমরা দেখি যে গ্রাম অঞ্চলে মানে ফার্মেসি থেকে নিজেরাই ওষুধ নিয়ে খেতে থাকে, এবং খেলে ব্যথা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথা হয়। সো এটা তারা কন্টিনিউ খেতে থাকে। একটা সময় যখন চিকিৎসকের কাছে আসে, তার দেখা যাচ্ছে চোখের নিচে ফুলে গেছে, পায়ে পানি চলে এসছে, তার লিভার বা কিডনি ফাংশন মানে বিকল হয়ে গেছে, এরকম। তো এই জায়গাটায় আমাদের সচেতন হতে হবে। আসলে ব্যথা কিন্তু কোনো রোগ নয়, ব্যথা হলো রোগের উপসর্গ। সো কী কারণে ব্যথা হচ্ছে সেই কারণটাকে আমার আইডেন্টিফাই করা জরুরি। সেটার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই কারণটাকে যদি আমরা রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমার দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে না। এই জায়গাটায় আমাদের সচেতনতা দরকার। আরেকটা জিনিস আমাদের এক্সপিরিয়েন্সে দেখি, যেমন সাপোজ ফর এক্সাম্পল আমি একটা সমস্যা নিয়ে আমি একজন চিকিৎসকের কাছে গিয়েছিলাম, আমার ওই সমস্যার জন্য উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে, তাও একটা নির্দিষ্ট টাইম। আমি ওই প্রেসক্রিপশনটা ওনার সাথে আর ফলো আপে না যেয়ে আমি দিনের পর দিন কন্টিনিউ করছি। আবার এমনও আছে যে আমার বোন বা ভাই বা আত্মীয়র এই ধরনের সমস্যা হয়েছে, আমি ওই প্রেসক্রিপশনটাই আবার তাকে প্রেসক্রাইব করছি যে তুমি এটা খাও, আমি খেয়ে ভালো হয়েছিলাম। এই যে আমাদের অসচেতনতা, এটাতে আমাদের অনেক সময় এই দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধের ব্যবহার হয়ে যায়, যার ফলে আমরা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে ফেলি, কিডনি। আমরা রিসেন্ট একটা গবেষণায় দেখা গেল যে এনএসআইডি ইনডিউসড কিডনি ফেলিওরের সংখ্যা অনেক বেশি, যেটা আগে ছিল না। মানে এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে কিডনি বিকল হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া আমরা নিজে থেকে, ফার্মেসি থেকে বা ওষুধের মানে দোকান থেকে আমরা ওষুধ নিয়ে খাবো না বা পেন কিলার খাবো না।
স্যার, ভবিষ্যতে মাংসপেশির ব্যথা এড়াতে দর্শকদের জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ কি থাকবে? আমরা দর্শকদেরকে দুইটা জিনিস ফোকাস করতে চাই। একটা হলো আমাদের যে বর্তমান জীবনযাত্রা প্রণালী, আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেক ট্রাভেল করি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের এই ব্যথার জন্য মানে একটা উপাদান হয়ে যাচ্ছে। যেমন আমরা অনেকক্ষণ বসে যখন কাজ করছি, মুভমেন্ট হচ্ছে না, নড়াচড়া হচ্ছে না, মাংসপেশিগুলো উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, সেখান থেকে ব্যথার সূত্রপাত হচ্ছে। তো আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট পরে একটু ব্রেক নেবেন, একটু হাঁটাহাঁটি করবেন, আবার বসবেন। অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হয় না, সেটা আধা ঘন্টা না হলে 1 ঘন্টা, না হলে 1.5 ঘন্টা, না হলে 2 ঘন্টা। কিন্তু এমন না যে একটা না 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে বসে আমরা কাজ করব। ঠিক তেমনই যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছি তাদেরও আমরা বলি আধা ঘন্টা বা 40 মিনিট পরে একটু 5 মিনিট ব্রেক নেওয়া, তাকে আবার ফের কাজের জন্য। যেমন গার্মেন্টস ওয়ার্কার অনেকে আছেন, রেস্টুরেন্টে অনেকে কাজ করেন, বা আমাদের ট্রাফিক সার্জেন্ট ভাইরা আছেন, তারা কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা একই পোস্টারে দাঁড়িয়ে কাজ করে, সেটাও কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এছাড়া আরেকটা জিনিস আমাদের এখন সবচেয়ে যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে, সেটা হলো আমাদের সিডেন্টারি লাইফ লিডিং টেন্ডেন্সি। মানে আমরা বসে যদি চলে, তাহলে আমরা দাঁড়াতে চাই না, আমরা হাঁটতে চাই না, আমরা অনলাইনে খাবার অর্ডার দিচ্ছি, আমরা অনলাইনে জিনিস কেনাকাটা করছি। আগে শপিং মলে যে ঘন্টার পর ঘন্টা হাঁটতাম, এখন সেটা করছি না। এটা কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, যার ফলে আমরা কিন্তু আস্তে আস্তে করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বা যে কোমরবিডিটি যে ডিজিজগুলো রয়েছে, লিপিডের পরিমাণ বেড়ে যাচ্ছে, হাইপারলিপিডিমিয়া, আস্তে আস্তে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি মাংসপেশির ব্যথা, জয়েন্ট ব্যথা তো আছেই। তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে প্রতিরোধ করতে হলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। প্রতিদিন না হলে সপ্তাহে 5 দিন ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, একটু সূর্যের আলো উপস্থিতিতে একটু যেতে হবে। আমাদের দৈনন্দিন খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। আমরা তৈলাক্ত খাবারটাকে একটু অ্যাভয়েড করা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে কমানো। ওভারঅল আমরা যদি সব কিছু মেনে চলি, আমরা অনেকাংশে এই ধরনের ব্যথা বেদনা থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। স্যার, মাংসপেশির ব্যথা ও চিকিৎসা নিয়ে এত গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে দর্শক অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।